সালামু আলাইকুম। গত লেকচারে আমরা কার্নো ইঞ্জিন, কার্নো চক্র ব্যাপারগুলো ডিটেলসে দেখেছি। তার একটা অ্যানিমেশন ভিডিও ছোট আকারে আমি দেওয়ার চেষ্টা করব। এখন আজকে যেটা দেখব সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের গাণিতিক সমস্যা। ম্যাথগুলো আমরা কিভাবে পাবো, কিভাবে করব, ছোট ছোট ম্যাথগুলো আপাতত দেখাচ্ছি। বোর্ড কোয়েশ্চেন বা সৃজনশীল সম্পর্কিত ম্যাথগুলো নেক্সট লেকচারে আমরা দেখব। আসি প্রথমে ছোট একটা প্রশ্ন। একটি কার্নো ইঞ্জিন 230 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছে, এর কর্মদক্ষতা কত? প্রথমে বলে রাখি, এখানে যে তাপমাত্রাগুলো ডিগ্রি সেলসিয়াসে থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে কেলভিনে নিয়ে যাওয়া। এবার দুইটি তাপমাত্রার মধ্যে কোনটি উৎসের তাপমাত্রা, কোনটি গ্রাহকের তাপমাত্রা আমাদেরকে বলে দেওয়া নাই। তো এই জন্য আমি কার্নোচক্র বা তাপ ইঞ্জিন পড়ানোর সময় আমি দুইটি কন্ডিশন তোমাদেরকে বললাম যে মনে রাখার জন্য। একটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে T1 সর্বদা বড় থাকবে, T2 সর্বদা ছোট থাকবে, এবং তাপের ক্ষেত্রে Q1 বড় থাকবে, Q2 কি থাকবে, ছোট থাকবে। তো এখানে দুইটি তাপমাত্রার মধ্যে যেটি বড় সেটি হবে T1, ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করব। আর যে ছোট তাপমাত্রাটা থাকবে সেটা হবে T2, যেটাকে আমরা তাপগ্রাহকের তাপমাত্রা বলে থাকি, 300 কেলভিন। সেটাকে আমরা কেলভিনে নিয়ে যাব। টি থাকলে আমরা কেলভিনে নিব। এরপরে যে সূত্রটা আমরা পড়ছি কর্মদক্ষতার, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। দক্ষতাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। মানগুলো বসানোর পর অ্যান্সার আসছে 40%। একদম নর্মাল ম্যাথ, 9, 10 এর থেকেও এরকম ম্যাথ অহরহ করছো, ইটা বের করার ব্যাপারটা আর কি। এরপরে সেকেন্ড যে প্রশ্নটা, এটাও মোটামুটি সহজ। এখানে দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এখানেও তাপমাত্রা দুইটা দেওয়া আছে, 27 ডিগ্রি, 160 ডিগ্রি। তো বলেছি আগের প্রশ্নটাতে, এখানেও সেম, যেই তাপমাত্রাটা বড় হবে সেটা হবে T1, আর যে তাপমাত্রাটা ছোট হবে সেটা হবে T2। তাপের ক্ষেত্রেও সেম, যে তাপটা বেশি হবে সেটা হবে Q1, যে তাপটা কম হবে সেটা হবে Q2। আচ্ছা, এই দুই তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনে এত তাপ শক্তি সরবরাহ করা হলো। এর মানে কি? মানে হচ্ছে ইঞ্জিনটি এই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করছে। কার থেকে গ্রহণ করে ইঞ্জিন তাপ শক্তি? তাপ উৎস থেকে। তার মানে গ্রহণ করলে সেটা হবে Q1। তার মানে আমাকে যে মানটা দেওয়া আছে 8.4 ইন্টু 10⁴ জুল, এই তাপটা হচ্ছে Q1 এর মান। আচ্ছা, এখন হচ্ছে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো এবং কৃত কাজ কত। তাহলে কর্মদক্ষতার সূত্র বসাবো। যে মানগুলো আমাদের জানা আছে, T1 T2 মান জানা আছে, তাহলে ওই সূত্রে আমরা মানগুলো বসিয়ে পূর্বের ন্যায় ইটা বের করব। পরবর্তীতে কৃত কাজ বের করতে বলা হয়েছে। কৃত কাজ দুইভাবে করা যাবে। একটা হচ্ছে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, এই প্রসেসে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের Q2 এর মান অজানা। তো আমরা কি করতে পারি, এই সূত্রটা প্রয়োগ করে, যেটাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়ার সূত্র, এই সূত্রটা প্রয়োগ করে যেহেতু তিনটা মান আমাদের জানা আছে, Q2 বের করে Q2 এর মান বসিয়ে আমরা W বের করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে ইটা ইকুয়াল টু W বাই Q1। Q1 এর মান আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, ইটার মান আমরা আগে থেকে বের করছি, বসিয়ে আমরা এখানে W এর মান সরাসরি বের করতে পারি। এই প্রসেসে করো অথবা এই প্রসেসে করো, দুই ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে, 25,788, 25,788 জুল কাজ হবে। এটা আমরা এই সূত্র দিয়ে দ্বারা করি, আর এইভাবে এই প্রসেসেই করি। এটা গেল আরেকটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন যাই আমরা। এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যা সৃজনশীলের মধ্যে অনেকবার এসেছে। একটি ইঞ্জিন যখন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপগ্রাহকে থাকে, অর্থাৎ যে তাপমাত্রাটা আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা, তখন এর কর্মদক্ষতা 60% থেকে 80% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? তাহলে প্রথমে যে তাপমাত্রাটা আমাদেরকে দেওয়া আছে সেটা তাপগ্রাহকের তাপমাত্রা, এর কোনো ধরনের কোনো পরিবর্তন করতে আমাদেরকে বলা হয় নাই। তার মানে তাপমাত্রাটা কি থাকবে? স্থির থাকবে। তাপগ্রাহক T2 37 ডিগ্রি কেলভিনে গেল। এবার যখন 37 ছিল, প্রথমে দক্ষতা ছিল 60%। এর পরবর্তীতে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে আমরা তার দক্ষতা 80%-এ নিয়ে যাব। এখন কথা হচ্ছে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। এখন প্রথম কথা হচ্ছে, যখন 60% ছিল তখন উৎসের তাপমাত্রা কত, আমরা তো সেটাই জানি না।
তো প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম ক্ষেত্রের উৎসের তাপমাত্রাটা কত আমরা সেটা বের করতে যাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে 60%, 0.6, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে এটা টু 80%, 0.8। প্রথম ক্ষেত্রের জন্য আমরা কাজটা করতেছি, T2 এর মান দুই ক্ষেত্রেই 37 অর্থাৎ 310 কেলভিন থাকবে। সেখান থেকে আমরা T1 এর মানটা প্রাথমিক পর্যায়ে বের করলাম, প্রসেসটা দেখাই দিয়েছি। T1 হচ্ছে 775 কেলভিন। এটা কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে, যখন দক্ষতা কত ছিল? 60%। এখন আমরা দক্ষতা কততে নিব? 80%। তাহলে এখন T1 এর মান আরও বৃদ্ধি পাবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা 2 এর মান 80% বসিয়ে আমরা T2 এর মান কিন্তু ফিক্সড আছে, T1 এর ভিন্ন একটি মান বের করতে যাচ্ছি, যেটা T1 প্রাইম ধরেছি। একই প্রসেসে এখান থেকে আমরা T1 প্রাইম বের করলাম, আসছে 1550 কেলভিন। তাহলে যখন দক্ষতা ছিল 60% তখন T1 এর মান ছিল 775 কেলভিন, আর যখন দক্ষতা হচ্ছে 80% তখন T1 এর মান মানে উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে 1550 কেলভিন। তাহলে কি পরিমাণ বৃদ্ধি পেল? বিয়োগফল 775 কেলভিন বৃদ্ধি করতে হবে। কি জন্য? ওই ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% থেকে 80% করার জন্য। এটা হলো আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটা অনেকগুলো সৃজনশীল, অনেকগুলো বোর্ডে মোটামুটি 4 মার্কের প্রশ্ন হিসেবে এসেছে, তো আমরা সেই ক্ষেত্রে একটু দেখে রাখলাম। এরপরে তোমাদের কিছু SW যেটা তোমরা বাসায় করবে। সৃজনশীলগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। একটি কার্নো ইঞ্জিন যখন 37°C তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে, মানে এর দক্ষতা যদি 50 থেকে 60% করতে চাই, তাহলে উৎসের তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে? প্রিভিয়াস ম্যাথটাতে আমরা যে কাজটা করছি, যে প্রথমে 50%-এর জন্য T1 বের করব, আবার 60%-এর জন্য T1 বের করব, তাহলে আমরা বলতে পারবো যে উৎসের তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করতে হচ্ছে। অ্যান্সার লিখে দিলাম 150 কেলভিন। পরের প্রশ্নটা, একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, এর দক্ষতা নির্ণয় করো। তাহলে দক্ষতা নির্ণয় করতে হলে আমাদের দুইটা তাপমাত্রা লাগছে, তাপমাত্রাগুলো আমাদেরকে বাংলায় বলে দেওয়া আছে। হিমাঙ্ক মানে 0°C, সেটাকে ক্যালভিনে নিলে দাঁড়াচ্ছে 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে 273 কেলভিন। স্ফুটনাঙ্ক 100°C, ক্যালভিনে নিলে 373 কেলভিন। যে বড় সে হবে T1, তাহলে এটা হবে T1, এটা হচ্ছে T2। T1 T2 দেওয়া আছে, সেখান থেকে দক্ষতা আমরা বের করে নিব। অ্যান্সার হবে 26.81%। এরপরে একটি কার্নো ইঞ্জিনে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ T1 দেওয়া আছে আমাকে। এই তাপমাত্রায় উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করছে, তাহলে তাপ গ্রহণ হচ্ছে Q1। তাহলে এটা হচ্ছে কার মান? T1 এর মান। এটা হচ্ছে কার মান? Q1 এর মান। এটা হচ্ছে কার মান? তাপ বর্জন করছে কোথায়? গ্রাহকে, সেটা হবে Q2। তা তোমাকে বলছে গ্রাহকের তাপমাত্রা কত, তার মানে T2 নির্ণয় করবা, আর ইঞ্জিনের কর্মদক্ষতা কত। 2 নম্বর ম্যাথটা আমরা যেভাবে করেছি ওই প্রসেসে দুইটা সূত্র ব্যবহার করে T2 এর মান 300 কেলভিন মানে তাপ গ্রাহকের তাপমাত্রা, এবং এটার মান হবে 25%। এইভাবে আমরা এই 3টা ম্যাথ বাসায় করে রাখবো। অ্যান্সারগুলো না মিললে আমাকে মেসেঞ্জারে নক দিবা, আমি আশা করি হেল্প করতে পারবো। এরপরে যে ব্যাপারটা, তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের ব্যবহারে আমরা এতদিন যেগুলো পড়ছি সেগুলো ছিল কার্নো ইঞ্জিন বা কার্নো চক্র নিয়ম। আজকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। ক্লসিয়াস যে কথাটা বলেছিল, বা ক্লসিয়াস তাপ বিবৃতিতে যে ব্যাপারটা বলেছিল, সেটা ছিল যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে কখনোই উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ হয় না। তার মানে গরম বস্তু থেকে সবসময় ঠান্ডা বস্তুতে তাপ যাবে, ঠান্ডা বস্তু থেকে কখনো তাপ গরম বস্তুতে যাবে না। যদি নিতে চাই তাহলে বাহ্যিকভাবে আমাদেরকে কোনো শক্তি প্রয়োগ করতে হবে। তো ওই শক্তিটা আমরা প্রয়োগ করি কোথায়? হিমায়ক অথবা রেফ্রিজারেটরে। কিভাবে? আমরা বাহির থেকে বৈদ্যুতিক শক্তি প্রদান করি, করে নিম্ন তাপমাত্রার বস্তুকে আরও নিম্ন তাপমাত্রার বস্তুতে রূপান্তরিত করি। তো ঘটনাটা কিভাবে ঘটে আমরা তার একটা বেসিক ধারণা দেওয়ার এখানে চেষ্টা করব। তো প্রথমে বলে নেই যে একটি হিমায়ক বা রেফ্রিজারেটর টোটাল 4টি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী, দ্বিতীয়টা হচ্ছে সম্প্রসারক বাল্ব, ঘনীভবন কুণ্ডলী, সংকোচন পাম্প বা কম্প্রেসার। এইভাবে হয়তোবা আমরা এদের সাথে পরিচিত নাই নাম হিসেবে,
তো বললে ফ্রিজের সাথে, ফ্রিজ মোটামুটি আমরা সবাই দেখছি, সামনেরটাও দেখছি, পিছনের দিকেও দেখছি। তো আশা করি তোমরা বুঝতে পারবা যে কোনটা কি। এমনি আমি ছোট করে বলে দিই, বাষ্পীভবন মানে হচ্ছে কুণ্ডলী হচ্ছে এমন একটা কুণ্ডলী থাকে, তোমরা দেখবা ফ্রিজের পিছনের দিকে কিছু তার জালি আকারের কিছু কুণ্ডলী থাকে। ওই কুণ্ডলীর ভিতরে দুই ধরনের কুণ্ডলী পাওয়া যায়, একটা হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী আর একটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী। কোনটা কোথায় আছে তুমি একটু খেয়াল করে যদি দেখো, যে ফ্রিজের একটা পাশ একটু গরম থাকবে আর একটা পাশ তুলনামূলক ঠান্ডা থাকবে। তো যেই পাশটা গরম থাকে সেখানে বাষ্পীভবন কুণ্ডলীটা থাকে, আর যেই পাশটা ঠান্ডা থাকে সেটা ঘনীভবন কুণ্ডলী, মানে সে ঠান্ডা, ঘনীভবন মানে সে ঠান্ডা করতেছে, আর বাষ্পীভবন মানে সে বাষ্পে রূপান্তরিত করতেছে, এখানে সে তাপ দিচ্ছে। আর সম্প্রসারক বাল্ব, এটা আমরা প্রক্রিয়াটা পড়তে গেলে আমরা বুঝতে পারবো। কম্প্রেসার, প্রথমে আসি কম্প্রেসার নিয়ে। আমরা মোটামুটি জানি যে ফ্রিজে যে পিছনের দিকে নিচে একটা কালো আকারের বস্তু থাকে, গোলাকার বস্তু, এর নাম হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসারের কাজ কি? কম্প্রেসার যদি আমরা বাংলা করি, যে সংকোচন করতে চায় একটা পাম্প, কাকে সংকোচন করে? যারা স্বাভাবিক অবস্থায় বাষ্পে রূপান্তরিত বা বাষ্প আকারে থাকে, যেমন ফ্রেয়ন, সিএফসি, যেটা ইদানিং ব্যবহার করা হচ্ছে না, তারপর আমি সেটা দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে একটু। সিএফসি বা ফ্রেয়ন বলি আমরা কেমিস্ট্রি ভাষায়, ফ্রেয়ন স্বাভাবিকভাবে বাষ্প থাকে। তো আমরা এই বাষ্পটাকে, যে চার বলতে এই অংশটাকে আমরা কম্প্রেসর আকারে বলতেছি। বস্তুটা দেখতে এমনিতে কালো, এর ভিতরে এই বাষ্পটাকে আমরা প্রবেশ করালাম। প্রবেশ করিয়ে সে কি করবে? নাম হচ্ছে কম্প্রেসার। সে প্রচুর পরিমাণে প্রেস করবে, মানে চাপ দিবে। তো বাষ্পকে ক্রান্তি তাপমাত্রার নিচে রেখে যদি আমরা চাপ দেই, তাহলে সে তরলে রূপান্তরিত হবে, এবং ওই তরলটা হবে এক প্রকার ঠান্ডা তরল, মানে তরলটা ঠান্ডা হবে। তো আমরা এখন কি করলাম, ভিতরে একটা মোটর থাকে, সেই মোটরটা আমরা চালু করে দিলাম সুইচ অন করার মাধ্যমে। ওই মোটরটা কি করবে? এই ঠান্ডা তরল বা ফ্রেয়নটাকে বা সিএফসিটাকে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে, যে পথটা আছে ফ্রিজের পিছনে, ওই পথটা দিয়ে সে কী করবে? প্রেরণ করবে ঠান্ডা তরলটাকে বা ঠান্ডা সিএফসিকে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা পর্যায়ে যখন সে ফ্রিজের পিছনের অংশে যাবে, যেখানে আমরা খাবারগুলো রাখলাম, সে খাবার থেকে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। তার মানে এইখান থেকে সে তাপটা কি করছে? গ্রহণ করছে। কে? সিএফসি। কার মাধ্যমে? এই যে তারের মধ্য দিয়ে যাচ্ছে, এই তারগুলো তার চারপাশের অংশ থেকে কি করছে? যেখানে আমরা খাবারগুলো রাখছি, সে খাবার থেকে সে তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করলে অবশ্যই তরলটা আর কি থাকবে না? ঠান্ডা থাকবে না, সেটা উত্তপ্ত তরলে পরিণত হবে। তাহলে এই যে গাঢ় কালি অংশটুকু, এতটুকু পর্যন্ত সে ঠান্ডা তরল ছিল, এর পরবর্তীতে তাপ গ্রহণ করে সে আর ঠান্ডা নেই, সে এখন কি হয়েছে? উত্তপ্ত তরলে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, যাচ্ছে যাচ্ছে, এখন সামনে যাওয়ার পরে সম্প্রসারক বাল্ব বলে একটা বাল্ব আছে, 2 নাম্বার সম্প্রসারক বাল্ব। এর কাজ হচ্ছে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। পূর্বের অবস্থা বলতে সে প্রাথমিক বা নর্মালি কিসে থাকে? বাষ্পে থাকে। তা আমরা তাকে কি করছি? কম্প্রেসরের মাধ্যমে তাকে তরলে রূপান্তর করছি। তো তরলে রূপান্তর করার কারণে সম্প্রসারক বাল্বটা তার ওই চাপটা কি করে দিবে? রিলিজ করে দিবে। তো রিলিজ করার কারণে তরলটি কিসে রূপান্তরিত হবে? বাষ্পে। তো সম্প্রসারকের বাল্বের পূর্বে সে ছিল উত্তপ্ত তরল, আর সম্প্রসারক বাল্বের পরে সে হবে উত্তপ্ত বাষ্প। তাহলে এই গাঢ় অংশটুকু প্রকাশ করছে সে এক প্রকার উত্তপ্ত বাষ্প। আচ্ছা, গেল। এই উত্তপ্ত বাষ্পটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 3 নাম্বার কি ছিল? ঘনীভবন কুণ্ডলী। ঘনীভবন কুণ্ডলী মানে কন্ডেন্সার বলি আমরা। কন্ডেন্সার মানে কন্ডেন্স করা, মানে ঘনীভূত করা। তো ঘনীভূত ওখানে কি করে? সে বাষ্পটাকে ঠান্ডা করার চেষ্টা করে। তো বাষ্পকে ঠান্ডা করতে হলে কি করতে হবে? সে উত্তপ্ত অবস্থায় আছে, তার থেকে কিছু পরিমাণ তাপ বর্জন করে দিতে হবে। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তাপ বর্জন হচ্ছে। এখানে তাপ কোথায় সে ছেড়ে দিচ্ছে? সে পরিবেশে তাপটা ছেড়ে দিচ্ছে। তে পরিবেশের তাপ ছেড়ে সে নিজে কি হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। কি আকারে আছে? বাষ্প আকারে আছে। তাহলে এই ঘনীভবন কুণ্ডলীটা পার হয়ে সে যখন আবার পুনরায় ঠান্ডা বাষ্প হিসেবে কম্প্রেসরের ভিতরে প্রবেশ করবে, কম্প্রেসর তাকে প্রেস দিয়ে আবার কিসে রূপান্তরিত করবে? তরলে, ঠান্ডা তরলে। তাহলে পুনরায় সে আবার সম্পূর্ণ প্রক্রিয়াটা কি করবে? চালনা করবে। এইভাবেই এই ফ্রেয়ন বা সিএফসি বা ঠান্ডা বা যেই কার্যনির্বাহী বস্তু আমরা এখানে দেই না কেন, সে বারবার সেই পথটা পরিভ্রমণ করবে এবং
ওই খাদ্যদ্রব্য থেকে তাপগুলো গ্রহণ করবে এবং পরিবেশে সেই তাপটা সে বর্জন করে দিবে। এই কারণে ফ্রিজের একটি বা পিছনের অংশটুকুতে আমরা প্রচুর হিট অনুভব করি, কারণ সে পরিবেশে তাপগুলো কি করছে, বর্জন করছে। তাহলে ফ্রিজে আমরা খাবার রাখলাম, খাবার থেকে তাপগুলো সে গ্রহণ করছে, করে সে কোথায় ফেলে দিচ্ছে, সে আবার পরিবেশে তাপগুলো ছেড়ে দিচ্ছে। এখন এখানে একটা কথা আছে, সেই কথাটা যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে যেই পরিমাণ তাপ গ্রহণ করছে তাপ বর্জন তার তুলনায় বেশি করছে। তো এটা বোঝার জন্য আমরা পরের একটা চিত্র আছে যেটাকে আমরা ব্লক চিত্র বলি, ওই চিত্রটা একটু দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। অথবা এখান থেকেই বলি, সেটা হচ্ছে প্রথমে সে ছিল এখানে ঠান্ডা তরল, তা আমি ধরে নিলাম যে সে তাপ যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে Q2, আমি ধরে নিলাম Q2 তাপ সে গ্রহণ করছে কার থেকে, খাদ্যদ্রব্য থেকে, করে সে ঠান্ডা তরলটা কিসে রূপান্তরিত হলো, উত্তপ্ত তরলে। আচ্ছা, এবার এই যে এখানে সম্প্রসারক বাল্বটা আছে, সে কি করছে, সে তরলটাকে কিসে রূপান্তরিত করছে, বাষ্পে। তাহলে কোনো তরল বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য অবশ্যই কোথাও না কোথাও থেকে কিছু পরিমাণ তাপ সংগ্রহ মানে গ্রহণ করতে হবে, যেটাকে আমরা LF বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলি। অর্থাৎ যে কোনো পদার্থ তরল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য কিছু পরিমাণ তাপ আশেপাশের পরিবেশ থেকে গ্রহণ করতে হবে, করে সে তার অবস্থার কি করবে, পরিবর্তন করবে। এই যে অবস্থার পরিবর্তন করছে, সে এখানে আরও কিছু পরিমাণ তাপ কি করলো, গ্রহণ করলো। তাহলে আমি এখানে সাপোজ আরেকটা কিউ ধরে নিলাম, Q3। এরপরে Q2 Q3 সমপরিমাণ তাপটা সেখানে ছেড়ে দিচ্ছে, কোথায়, তাপ যেখানে সে বর্জন করছে, কারণ সে আবার ঠান্ডা বাষ্পে রূপান্তরিত হচ্ছে। তো দেখা যাচ্ছে এইখানে যে তাপটা ছাড়ছে, যেটাকে আমরা যদি Q1 ধরি, এই Q1টা বড় হচ্ছে কার তুলনায়, Q2 এর তুলনায়। তার মানে এখানে সে একটা কাজ করছে, সেই কাজটা হচ্ছে W সমান Q1 মাইনাস Q2। তো এই জন্য আমরা বলতেছি যে যে পরিমাণ তাপ সে গ্রহণ করতেছে, সে বর্জন করছে তার তুলনায় কিছু পরিমাণ বেশি তাপ। তাহলে Q1টা সর্বদা বড় হচ্ছে কার থেকে, Q2 এর থেকে। তো এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে এবং আমরা যে খাদ্যদ্রব্যগুলো রাখবো ফ্রিজের মধ্যে, সেই খাদ্যদ্রব্যগুলো আস্তে আস্তে হিমায়িত বা ঠান্ডা হবে। এবার আধুনিক যে ফ্রিজ, এটা ছিল সিম্পল একটা ফ্রিজ বা হিমায়কের গঠন। তো আধুনিক যে ফ্রিজগুলো আমরা দেখি, সেখানে আমরা যে কম্প্রেসরের কথাটা বললাম, তার ভিতরে একটা পাম্প আছে, পাম্প বা মোটর আছে। সেই মোটরটা কি করে, সে এই তরলটাকে প্রেরণ করছে। তো এখন যখন মোটরটা চালু থাকে, তখন আমরা ফ্রিজ থেকে একটা হালকা বা মৃদু শব্দ শুনতে পাই। তো ওখানে একটা যন্ত্র আছে, নাম হচ্ছে থার্মোস্টেট। এটা মানে কি আমি পরে বলতেছি, এর কাজটা বললে তোমরা মোটামুটি বুঝতে পারবে। যে আমরা যে ফ্রিজটা চালু করে রাখি, ফ্রিজটা কিন্তু 24 আওয়ার্স কি থাকে না, চালু থাকে না। তো আমরা কিছুক্ষণ পরে দেখি সে নিস্তব্ধ হয়ে গেল, সে কোনো মোটর চলছে না, কাজ করছে না। তার আবার কিছুক্ষণ পরে দেখা যাবে সে অটোমেটিক চালু হয়ে গেল। এই জিনিসটা একটা নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। তো এই যে চালু হচ্ছে বা বন্ধ হচ্ছে কেন হচ্ছে, প্রথমে আসি আমরা সেই কারণটাতে। তো এখন থার্মোস্টেটটা কি করছে, থার্মোস্টেটের থার্মাল মানে তাপমাত্রা অনুযায়ী সে এই যে এখানে পাম্পটা ছিল, সেই পাম্পটাকে চালু করছে। পাম্পটা যদি অন না হয়, তাহলে ঠান্ডা তরল যাবে না, না গেলে তাপ গ্রহণ বা তাপ বর্জনের কোনো কাজ চলবে না। থার্মোস্টেট কি করছে, সে ভিতরের যেখানে আমরা টেম্পারেচার ফিক্সড করে রাখি, যেমন ডিপ ফ্রিজ অথবা নর্মাল যে অংশগুলো, সেখানে আমরা তাপমাত্রা নির্ধারণ করে দিই যে এইখানে তাপমাত্রাটা এত থাকতে হবে, ওখানে তাপমাত্রাটা এত থাকতে হবে। তো এই থার্মোস্টেট কি করে, যে তাপমাত্রাটা আমরা দিয়ে দিলাম, যেমন ধরে নিলাম আমরা দিয়ে দিলাম -5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে -5 থেকে যদি কখনো তাপমাত্রা বেশি হয়, তার মানে -4, -3, -2, যেই তাপমাত্রায় হোক না কেন -5 থেকে, তখন সে কি করবে, মোটরটাকে চালু করে দিবে। তার মানে আমাদের যে তাপমাত্রা দরকার তার থেকে তাপমাত্রা বেশি। তো এই বেশি যখন থাকবে, তখন সে তাপটাকে ভিতর থেকে গ্রহণ করে বাইরে বের করে দেবে। তার মানে -4 থেকে কোথায় নিয়ে আসবে, আবার -5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। তাহলে এই থার্মোস্টেটের কাজ হচ্ছে থার্মাল অ্যাক্টিভিটিটা ফলো করা বা নির্দেশনা দেওয়া, যে তাপমাত্রা বেড়ে গেছে,
মোটরটা অন হয়ে যাও, তাহলে মোটরটার সাথে সাথে অন হবে, অন হয়ে তরলটাকে প্রেরণ করবে, তাপ গ্রহণ করবে, তাপ বর্জন করবে, এভাবে তাপমাত্রাটাকে পুনরায় আবার -5 এনে স্থির করে ফেলবে। তো থার্মোস্ট্যাট কি করছে, ওয়ান কাইন্ড অফ সেন্সর, যেটাকে আমরা, সে সেন্স করছে কাকে, তাপমাত্রাকে, তাপমাত্রা বেড়ে গেল না কমে গেল, বেড়ে যাক কমে যাক সেই ক্ষেত্রে সে সেই হিসেবে কাজ করবে। কমার কোনো প্রশ্নই আসে না, কারণ -5 এটা আমরা ফিক্সড করে দিয়েছি, বৃদ্ধি পায়। এবার আসো কখন কখন বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখি অনেক সময় আমাদের মা আমাদেরকে বলে যে ফ্রিজটা বারবার না খোলার জন্য, যদি কারেন্ট না থাকে তাহলে কি হবে, আমরা যদি ফ্রিজটা খুলি তাহলে বাইরের থেকে গরম বাতাস ফ্রিজের মধ্যে প্রবেশ করবে এবং ফ্রিজ থেকে ঠান্ডা বাতাস বাইরে চলে যাবে। তার মানে ভিতরের তাপমাত্রাটা কি পাবে, যে ফ্রিজের ভিতরে যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পাবে, মানে -5 থেকে ধরে নিলাম -4 হয়ে গেছে। তো এরপরে এরকম যদি আমরা বারবার করি তাহলে তাপমাত্রা -4 থেকে -3, -2, -1 দেখা গেল, এরকম করতে করতে শুধু 5 ডিগ্রিতে চলে আসলো। তাহলে কিছু কিছু খাবার আছে যারা মাইনাস তাপমাত্রার উপরে গেলে সে খাবারগুলো নষ্ট হয়ে যায়, তো সেগুলো নষ্ট হওয়ার একটা প্রবণতা দেখা যায়। অথবা তুমি যদি কারেন্ট থাকা অবস্থাতে ফ্রিজটা বারবার খোলো তাহলে তাপমাত্রা বারবার কমবে এবং মোটরটা তোমার বারবার চলবে। কার কারণে, থার্মোস্ট্যাটের কারণে। থার্মোস্ট্যাট জানান দিবে যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে মোটর চালু হবে, মোটর চলবে। এখন এই মোটরটা যত বেশি চলবে তত বেশি ফ্রিজটার লাইফ টাইম কী হবে, কমে যাবে, মানে ফ্রিজটা নষ্ট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তো দরকার ছাড়া এই কারণে ফ্রিজ না খোলাই ভালো, কারণ আমরা যতবারই খুলবো ততবারই পরিবেশের সাথে তাপের আদান প্রদান হবে, ভিতরের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। যতবার ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পাবে থার্মোস্ট্যাট ততবার জানান দিবে কাকে, মোটরকে, যে তুমি চালু হয়ে যাও, মোটর চালু হবে, ঠান্ডা তরল প্রেরণ করবে, মানে জিনিসটা প্রক্রিয়াটা চলতে থাকবে। তো প্রক্রিয়া যত বেশি চলবে মোটরের লাইফ টাইমটা তত কমে যাবে, সেই ক্ষেত্রে কম্প্রেসরটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আশা করি বোঝা গেছে এইভাবেই হচ্ছে ফ্রিজ কাজ করে। তো এখানে ছোট একটা অংশ আছে রেফ্রিজারেটরে, যেটাকে আমরা কার্যকৃত সহক বলি ফ্রিজের জন্য, কার্যকৃত সহক, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয় বা সংক্ষেপে COP, কপ। কপ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তো এটা মানে কি, কে সমান প্রকাশ করা হয় Q2 ডিভাইডেড বাই W। Q2 কি ছিল, তাপ গ্রহণ, যে পরিমাণ তাপ সে গ্রহণ করছে, আর W কি, যে পরিমাণ সে কাজ করলো। তাহলে কি দাঁড়াচ্ছে, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। তো এই মানটা সবসময় দশমিকে হয়, মানে 1-এর থেকে ছোট হবে, যেটাকে আমরা কার্যকৃত সহগ বলি। এটা সমান সমান আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারি T2 T1 মাইনাস T2। এটা কোত্থেকে আসছে, টি আর টি এর মানটা, কারণ ওই আমরা কি বলি, কার্নো ইঞ্জিনে আমরা দেখেছিলাম যে তাপমাত্রার সাথে তাপের একটা সম্পর্ক আছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে যে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। এই যে থার্মোস্ট্যাটটা সেন্স করছে তাপমাত্রার উপর, তাপমাত্রা কমে যাচ্ছে, সে তাপ বর্জন করার একটা চাহিদা তার ভিতরে দেখা যাচ্ছে। এই কারণেই কিউর সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে বিধায় আমরা এইভাবে লিখতে পারছি। এখানে 100% হবে না, কারণ কার্যকৃত সহগকে আমরা কখনো পার্সেন্টেজে প্রকাশ করি না, সেটা সবসময় দশমিকেই হবে। তো এই ছিল হিমায়ক বা রেফ্রিজারেটর নিয়ে, এটা একটা মাত্রই সূত্র যেটা আমাদের কাজে লাগবে। চাইলে ডাব্লিউর পরিবর্তে Q1 মাইনাস Q2 এটাও জানি, ওইটাও একটা সূত্র বলা যায়। তো ম্যাক্সিমাম হচ্ছে এটাই সূত্র, কে কার্যকৃত সহগ। অন্য কোনো বইয়ে কে ছাড়া অন্য কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারে, সেটা সমস্যা না, একটা দিয়ে করলে হবে, বাট তোমাকে সেটা বলে দিতে হবে তুমি কি করছো, কার্যকৃত সহগ নির্ণয় করছো। তো এই ছিল আমাদের রেফ্রিজারেটর বা হিমায়কের ব্যাপার স্যাপার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।